আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা আজকে উচ্চতর গণিত পরীক্ষা দিয়ে আসলে এখন একদিন গ্যাপ দিয়ে তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা। তো তোমরা এখন অনেকে চিন্তিত যে এই একদিন বন্ধের ভিতরে আমরা কীভাবে 14টা অধ্যায় শেষ করব বা আমাদের প্রস্তুতিটাকে ভালোভাবে নিব। তো তোমাদের প্রস্তুতিটাকে সহজ করার জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে জীববিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ সব রোগ সম্পর্কে ছোটোখাটো ভিডিও। তো আজকে তোমাদের ক্লাসে আমি আছি আবিদ হাসান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এখানে প্রথম রোগটা আছে গয়টার। এই গয়টারের যে এই গ থেকে আমরা মনে রাখবো এটা মূলত হচ্ছে গিয়ে গলা রিলেটেড। এই রোগটার ক্ষেত্রে দেখা যায় যে রোগীর গলাটা ফুলে ওঠে। তো এই রোগটা মূলত হয় আয়োডিনের অভাবে, এবং এই রোগটা বেশিরভাগ দেখা যায় সমুদ্র থেকে দূরবর্তী উত্তরবঙ্গ অথবা পাহাড়ি অঞ্চলে। উত্তরবঙ্গ তো আমরা জানি যে সমুদ্র থেকে বেশ দূরের দিকে, আর পাহাড়ি অঞ্চল, এই দুইটা জায়গায় আমাদের হচ্ছে গিয়ে এই গয়টার রোগটা বেশি দেখা যায়। তো পরের রোগটা হচ্ছে গিয়ে রাতকানা। এই রাতকানা, এখানে যে কানা যে শব্দটা, এই কানা দিয়ে আমরা বুঝতে পারি যে এই কানা হচ্ছে গিয়ে চোখ রিলেটেড বা চোখের কোনো সমস্যা। তো এই রোগটা বেশি দেখা যায় শিশুদের ক্ষেত্রে, এবং ভিটামিন এ এর অভাবে এই রোগটা বেশি হয়। তো এই রোগটা ভিটামিন এ এর অভাবে এই রোগটা বেশি হয়। অ্যান্ড ভিটামিন এর অভাবে মূলত যেই রোগটা হয় সেটা হচ্ছে কি জেরোফথ্যালামিয়া। এই জেরোফথ্যালামিয়ার হচ্ছে কি 7 থেকে 8টা মাত্রা রয়েছে। জেরোফথ্যালামিয়ার 7 থেকে 8টা মাত্রা রয়েছে। এই 7 থেকে 8টা মাত্রার একটা মাত্রা হচ্ছে গিয়ে প্রথম দিকের এই হচ্ছে গিয়ে রাতকানা। প্রথম দিকে বা একদম প্রাথমিক স্তরে এই মূলত রাতকানা থাকে। তখন হচ্ছে গিয়ে কি, তখন অল্প আলোতে চোখে কম দেখা যায়, বা অল্প আলোতে বা রাতের দিকে এই শিশুরা দেখা যায় যে চোখে কম দেখে। কিন্তু পরবর্তীতে যখন এটা বেশি মাত্রা হয় বা 7 বা 8 নাম্বার মাত্রায় চলে যায়, তখন দেখা যায় যে কর্নিয়াটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো তখন কর্নিয়া প্রতিস্থাপন ছাড়া আর কোনো উপায় থাকে না। এই রোগটা যদি আমরা প্রতিকার করতে চাই, এই রোগটার একমাত্র উপায় হচ্ছে গিয়ে আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাবার বেশি বেশি খাবো। ভিটামিন এ সমৃদ্ধ খাবার সবচেয়ে কমন খাবার হচ্ছে গিয়ে আমাদের ছোটো মাছগুলো, যেমন মলা মাছ বা ঢেলা মাছ। এই মাছগুলো যদি আমরা করতে পারি, শিশুদের খাওয়াই, তাহলে হচ্ছে গিয়ে রাতকানার সম্ভাবনাটা অনেক অংশে কমে যাবে। পরবর্তী রোগ হচ্ছে গিয়ে রিকেটস। এই রোগটা মূলত হয় ভিটামিন ডি এর অভাবে, এবং এই রোগটা দেখা যায় যে এই রোগটাতে হাড় দুর্বল হয়ে যায় বা হাড়ে ব্যথা করে এবং গিঁটে ব্যথা করে। তাছাড়াও এই রোগটা যখন হয়, এই রোগটা হলে শিশুদেরকে হচ্ছে কি কিছুক্ষণ রোদে রাখার পরামর্শ দেওয়া হয়। কেন রোদে রাখার পরামর্শ দেওয়া হয়? এই আমাদের সূর্যালোকে থাকে মূলত হচ্ছে গিয়ে অতিবেগুনি রশ্মি। এই অতিবেগুনি রশ্মি যখন মানবদেহ ভেদ করে প্রবেশ করে, তখন হচ্ছে গিয়ে মানবদেহের ভিতরে থাকে কোলেস্টেরল। এই কোলেস্টেরলটাকে অতিবেগুনি রশ্মি হচ্ছে কি ভিটামিন ডি এ রূপান্তর করে। যখন ভিটামিন ডি এ রূপান্তর করে, তখন হচ্ছে গিয়ে এই ভিটামিন ডি অথবা ক্যালসিয়াম, এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের এই হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিটামিন ডি অথবা ক্যালসিয়াম তখন এই হাড়ে যে প্রয়োজনীয় জিনিসগুলো সরবরাহ করার পর হচ্ছে কি এই হাড়ে ব্যথা বা গিঁটে ব্যথা, এই জিনিসটা হচ্ছে কি কমে যায়। তো এই কারণেই আমাদের নির্দিষ্ট শিশুদের আমাদের কি করতে হবে, যে নির্দিষ্ট একটা সময় রোদে রেখে দিতে হবে। তাহলে হচ্ছে কি দেখা যাবে রিকেটসটা কমে যাবে। পরে আমরা পাই হচ্ছে গিয়ে রক্তশূন্যতা। এই রক্তশূন্যতা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের শিশুদের এবং নারীদের একটা খুবই কমন সমস্যা। এই সমস্যাটা দেখা যায় কি, এই সমস্যাটাতে হচ্ছে গিয়ে হিমোগ্লোবিনের ঘনত্ব হ্রাস পায়। আমরা জানি রক্ত হচ্ছে গিয়ে দুইটা জিনিস দিয়ে গঠিত, একটা হচ্ছে গিয়ে রক্তরস আর একটা রক্তকণিকা। রক্তকণিকার মূল উপাদান হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকা, বা রক্তকণিকা সবচেয়ে বেশি পরিমাণ থাকে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার উপাদান হচ্ছে কি হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা হিমো আর গ্লোবিন, এই গ্লোবিন দিয়ে তৈরি। এই হিমোগ্লোবিনে একটা মেইন বা সবচেয়ে বেশি থাকে হচ্ছে গিয়ে লৌহ। এই লৌহটা এই কারণে হচ্ছে কি হিমোগ্লোবিনের ঘনত্ব হ্রাস পায়। হিমোগ্লোবিনের ঘনত্ব তখনই হ্রাস পাবে যখন হচ্ছে কি আমাদের লৌহের অভাব হবে শরীরে। তাছাড়া ফলিক অ্যাসিড অথবা ভিটামিন বি12, এই জিনিসগুলোর অভাব হইলে আমাদের হচ্ছে গিয়ে রক্তশূন্যতা দেখা যায়। তো এইটার প্রতিকারের উপায় কি? অবশ্যই এই যেইগুলোর ঘাটতির কারণে রোগগুলো হয়, ওই সমৃদ্ধ খাবার যদি আমরা খাই, তাহলে দেখা যাবে যে এই রোগগুলোর প্রতিকার করা সম্ভব। তো আমরা বেশি বেশি যদি লৌহ সমৃদ্ধ খাবার খাই বা ভিটামিন বি12 যদি ক্যাপসুল বা কিছু একটা খাই, তাহলে দেখা যাবে যে না, আমাদের রক্তশূন্যতার সম্ভাবনা অনেক কমে যাবে। পরবর্তী রোগ হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার। এখন গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার, প্রথমে আমরা জানি আলসারটি কি। আলসার হচ্ছে গিয়ে এই যে আবরণী টিস্যুতে যদি প্রদাহ হয়, তখন সেটাকে আমরা বলি আলসার। তো
আমাদের আলসার এখানে দুইটা আলসারের কথা বলা আছে, একটা হচ্ছে কি গ্যাস্ট্রিক আলসার আর একটা হচ্ছে কি পেপটিক আলসার। এখন গ্যাস্ট্রিক আলসার কি, পেপটিক আলসার কি? প্রথমে আসি গ্যাস্ট্রিক আলসার। পাকস্থলীর আলসারকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার, আর খাদ্যনালী আলসারকে বলা হয় হচ্ছে কি পেপটিক আলসার। এখন এখানে আরেকটা আলসার আছে, সেটা হচ্ছে কি ডিউডেনামে যদি আমাদের আলসার হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি ডিউডেনাল আলসার। এখন কথা হচ্ছে কি আলসারটা কেন হয়? আমাদের দেখা যায় যে কিছুদিন যদি টানা আমাদের অনিয়ম হয় খাবারে অনিয়ম হলে কি হয়, পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সরবরাহ বৃদ্ধি পায় বা পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে গিয়ে বেশিক্ষণ ধরে যদি থাকে তখন হচ্ছে ওই জায়গাটায় ক্ষতর সৃষ্টি করে। এই ক্ষতটাই পরে হচ্ছে গিয়ে আলসার হয়, এবং এই আলসারটাকে এই যে দেখো পাকস্থলীর জন্য আমরা এটাকে বলা হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক আলসার, আর খাদ্যনালীর জন্য হচ্ছে গিয়ে পেপটিক আলসার। এই জিনিসটা এমসিকিউতে আসার মতো, যে পাকস্থলীতে যদি আলসার তখন সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার, আর খাদ্যনালীতে যদি আলসার হয় তখন সেটাকে বলা হয় পেপটিক আলসার। তো এখন আমরা তো জানি এটা কেন হয়, আমরা যদি অতিরিক্ত মশলাযুক্ত বা তেলযুক্ত খাবার খাই তখন হচ্ছে এই গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার হয়। তো এইটার প্রতিকারের উপায় কি, অতিরিক্ত মশলাযুক্ত বা তেলযুক্ত খাবারটাকে খাবার খাওয়া আমাদের বন্ধ করতে হবে বা কমিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে কি দেখা যাবে যে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসারের সম্ভাবনা কমে গেছে। এরপরে আসা হচ্ছে কি অ্যাপেন্ডিসাইটিস। এখন এই অ্যাপেন্ডিসাইটিস কি, এখানে দেখো এই যে অ্যাপেন্ডিসাইটিস, এখানে একটা আইটিস আছে। এই আইটিস দ্বারা বোঝায় হচ্ছে কি প্রদাহ। আইটিস দ্বারা বোঝায় হচ্ছে কি প্রদাহ। এই যে আইটিস, এখন এই যে কিসের প্রদাহ? প্রদাহটা হচ্ছে কি অ্যাপেন্ডিক্সের প্রদাহ। এখন এই অ্যাপেন্ডিক্স জিনিসটা কি? অ্যাপেন্ডিক্স হচ্ছে কি আমাদের যে বৃহদন্ত্র থাকে, বৃহদন্ত্রতে থাকে সিকাম। এই সিকামের সাথে যুক্ত থাকে একটা ছোট একটা অংশ, সেটাকে বলা হয় হচ্ছে কি অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সটাতে যখন হচ্ছে কি আমাদের প্রদাহ হবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি অ্যাপেন্ডিসাইটিস। এই অ্যাপেন্ডিক্সের প্রদাহ হলে আমাদের কী হয়, সেম জিনিস, এই তলপেটে ব্যথা হয় এবং আরও বেশ কিছু সমস্যা, বেশ কিছু কমন দেখা যায়। এই যে এখানে যে লক্ষণ বা এগুলো তোমরা হচ্ছে কি বইয়ে যদি একবার রিডিং পড়ো তোমরা তাহলে হয়ে যাবে। আমি তোমাদের একদম মেইন কি পয়েন্টগুলো বলে দিচ্ছি, বাকি তোমরা হচ্ছে কি বইটা একবার রিডিং দিবা, তাহলে দেখবে যে তোমাদের মোটামুটি রোগগুলো আর পড়া লাগবে না বা রোগগুলো নিয়ে আর তেমন কষ্ট করা লাগবে না। তো এইখানে হচ্ছে কি যে তলপেটে ব্যথা হয় আর অ্যাপেন্ডিসাইটিস সহজ জিনিস, একদম কমন জিনিস, ধূমপান করা যাবে না, বা এই কমন জিনিসগুলো হচ্ছে কি যদি আমরা বাদ দিতে পারি তাহলে দেখা যাবে যে অ্যাপেন্ডিসাইটিসের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। এরপরে আসে হচ্ছে কি ডায়রিয়া আমাদের এখানে সবচেয়ে সুন্দর একটা জিনিস, যে আমরা কি জানি দিনে যদি 3 বারের পাতলা পায়খানা হয় তাহলে ডায়রিয়া হওয়ার একটা অনেক সম্ভাবনা থাকে। এই ডায়রিয়া হলে কি হয়, ডায়রিয়া হলে হচ্ছে কি পিপাসা লাগে বেশি। এইখানে ডায়রিয়া হলে কি হয়, বমি বমি ভাব হয় বা পাতলা পায়খানা বেশি হয়। এই জিনিসটা তো আমরা কমন জিনিস তো জানি। এখানে আনকমন দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে কি পিপাসা লাগে আর একটা হচ্ছে কি মুখ আর জিহ্বা শুকিয়ে যায়। এই জিনিসটা আমরা সচরাচর আমাদেরও যখন এরকম হয় বা কারো যদি পরিচিত ডায়রিয়া হয় তখন আমরা তেমন নোটিস করি না যে পিপাসা লাগে, তার পিপাসা বেশি লাগে বা মুখ জিহ্বা শুকিয়ে যায়। তো এই আনকমন জিনিস দুইটা মনে রাখবে, বাকি জিনিসগুলো তো কমন জিনিস তো তোমরা জানোই। এখন এই ডায়রিয়া হলে বেশিরভাগ সবাইকে বলা হয় যে স্যালাইন খাওয়াইতে। কেন স্যালাইন খাওয়াইতে বলা হয়? এই যে আমাদের যে পাতলা পায়খানাটা হয়, এই পাতলা পায়খানার সাথে কি হয়, আমাদের শরীরে যে লবণ বা অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলো বেরিয়ে যায়। তো আমাদের শরীর থেকে যে লবণের ঘাটতি হইতেছে, এই লবণের ঘাটতিটা তো পূরণ করা লাগবে। এই জন্য আমরা মূলত হচ্ছে গিয়ে স্যালাইন খাই। স্যালাইনটাকে যদি আমরা স্যালাইন কনজিউম করলে তখন দেখা যায় যে স্যালাইনের ভিতরে তো অবশ্যই লবণ থাকে, তো আমাদের যে ঘাটতিটা হয় এই ঘাটতিটা দেখা যায় যে না নিরসন হয়। পরে আসে হচ্ছে কি লিউকেমিয়া। এই লিউকেমিয়া হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকার উৎপাদন হ্রাস পায় আর লোহিত রক্তকণিকা এবং অণুচক্রিকার উৎপাদন বৃদ্ধি পায়। এখন দেখো শ্বেত রক্তকণিকার উৎপাদন তো উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, তাহলে তো ভালোই না, এটা ভালো না। এক সময় গিয়ে দেখা যায় যে না, আমাদের লোহিত রক্তকণিকারও তো অনেক এইসব উপকারিতা আছে, আবার অণুচক্রিকারও তো অনেক গুরুত্ব আছে। লোহিত রক্তকণিকা যদি কমে যায় অক্সিজেনের সরবরাহ কমে যাবে, লোহিত রক্তকণিকা কমলে হিমোগ্লোবিনের সংখ্যা কমবে, হিমোগ্লোবিন যদি কমে যায় অক্সিজেন পরিবহন করার তো কিছু থাকবে না। তো তখন দেখা যাবে যে শরীরের বিভিন্ন অংশে ব্যথা শুরু করছে বা ঠিকমতো আমাদের দিতে পারতেছে না, উদ্দীপনা দিতে পারছে না। তো এই কারণে লিউকেমিয়াটা খুবই একটা মারাত্মক সমস্যা। অ্যান্ড এই লিউকেমিয়াকে আমরা হচ্ছে কি রক্তের ক্যান্সারও বলে থাকি। তো এই সমস্যায় আরেকটা জিনিস কি, অণুচক্রিকার কাজ কি, অণুচক্রিকার কাজ একদম সবচেয়ে কমন কাজ হচ্ছে রক্ততঞ্চন কি আমাদের কোনো এক জায়গায় কেটে গেলে আমাদের অণুচক্রিকা কী করে, ওই জায়গায় যে হচ্ছে কি করে, যার ফলে হচ্ছে কি রক্তপাতটা কম হয়। কিন্তু অণুচক্রিকার উৎপাদন যদি কমে যায় তখন ধরো আমাদের কোথাও কেটে গেল, অনেক রক্ত পড়ে যাবে, অনেক রক্ত পড়ে গেলে তো তখন আরেকটা সমস্যা। বা ধরো আমাদের দাঁতের মাড়িতে ধরো অনেকেরই প্রায় দেখা যায় যে রক্ত পড়তেছে, তো অণুচক্রিকা যদি এরকম হ্রাস পায় তখন দেখা যাবে রক্ত পড়তে আসে থামতেছে না, তো এটা পরে একটা সমস্যার সৃষ্টি হবে। তো এই যে লিউকেমিয়া হলে
একটা জিনিস হচ্ছে কি কেমোথেরাপি। কেমোথেরাপিটা মোটামুটি সবাই পরিচিত এটার সাথে। কেমোথেরাপি অথবা কি করা যায়, অথবা হচ্ছে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা যায়। অস্থিমজ্জা প্রতিস্থাপন কি? অস্থিমজ্জা আমরা মোটামুটি সবাই চিনি। অস্থিমজ্জাটা হচ্ছে গিয়ে কি, এইটা ওই অস্থিমজ্জা থেকে আমাদের হচ্ছে রক্তকণিকাগুলো উৎপাদন হয়। শ্বেত রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা সবই হচ্ছে কি অস্থিমজ্জা থেকে উৎপাদন হয়। তো এই কারণে লিউকেমিয়া সবচেয়ে কমন আর সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে কী বলি, সবচেয়ে কমন আর হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে অস্থিমজ্জা প্রতিস্থাপন। অবশ্যই সবচেয়ে সহজ না, অস্থিমজ্জা প্রতিস্থাপন খুবই টাফ একটা প্রসেস, এটাই। তো এরপরে আসে হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হচ্ছে গিয়ে হৃদযন্ত্রের কোনো অংশে যদি রক্ত জমাট বাঁধে তখনই হার্ট অ্যাটাক হবে। রক্ত জমাট বাঁধার সবচেয়ে বড় অ্যান্ড সবচেয়ে কমন জিনিস কি? সবচেয়ে বড় সবচেয়ে কমন জিনিস আমাদের যে ধমনী বা শিরা থাকে, এইগুলোতে যদি আমাদের চর্বি জমে বা আমাদের যদি রক্ত যাওয়ার যেই রাস্তায় থাকে ওই রাস্তায় যদি চর্বি জমে, তখন হচ্ছে কি আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। ঠিক আছে? তো এখানে এই হার্ট অ্যাটাক হলে অবশ্যই আমরা এটা কমন জিনিস জানি যে বুকের মাঝে অসহনীয় ব্যথা হয় অথবা প্রচণ্ড ঘামানো শুরু করে। এই জিনিসটা একটু ইউনিক দেখে আমি এই জিনিসটা রাখছি যে প্রচণ্ড ঘামানো শুরু করে। আর এখানে অবশ্যই ইসিজি করাইতে হবে। ইসিজি এই জিনিসটা তোমরা কেউ দেখছো নাকি জানি না। ইসিজি হচ্ছে গিয়ে হাসপাতালে গেলে দেখবে যে শোয়ানোর পরে কয়েকটা জিনিস হাতে পায়ে বিভিন্ন জায়গায় বাঁধার পরে বুকের উপরে লাগাবে, একটু চুম্বকের মতো জিনিস লাগাবে, লাগানোর পর হচ্ছে গিয়ে একটা দেখবে এইরকম বড় একটা পেজ এরকম এইটি আসবে যে তোমার কীরকম আছে, পালস কীরকম আছে, এই জিনিসটা দেখার জন্য। এইটাই হচ্ছে কি ইসিজি। তো এই ইসিজিটা দ্রুত করানো লাগবে। ইসিজি করালে আমি বুঝতে পারবো যে না আমার হার্ট কি ঠিক মতো পাম্প করতে পারতেছে নাকি না। তো আমাদের পরবর্তী রোগ হচ্ছে অ্যাজমা। এই অ্যাজমাটা কি? অ্যাজমা হচ্ছে গিয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থার যদি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তখন হচ্ছে গিয়ে আমাদের অ্যাজমা দেখা যায়। তো রোগ প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়া ব্যাপারটা কীরকম? আমরা যখন শ্বাস নিই বা আমাদের হচ্ছে গিয়ে মুখ থেকেও দেখা যায় যে ছোটো ছোটো বালুকণা বা ছোটো ছোটো কণা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে বা শ্বাসনালীতে যায়। তো এই শরীরের ভিতরে বা শ্বাসনালীতে যখন যায় তখন হচ্ছে গিয়ে এই যে রোগ প্রতিরোধ যে ব্যবস্থা থাকে, এই রোগ প্রতিরোধ ব্যবস্থা কী করে? প্রতিক্রিয়া দেখায় একটা। এই প্রতিক্রিয়াটা যখন অতিরিক্ত দেখায় তখন হচ্ছে গিয়ে আমাদের হাঁপানি শুরু হয় বা আমরা হাঁপাই। এই হাঁপানিটাই হচ্ছে গিয়ে অ্যাজমা বা অ্যাজমা নামে পরিচিত। তো এই হাঁপানিটার অন্যতম কারণ হচ্ছে গিয়ে অ্যালার্জি। অ্যালার্জির কারণেও দেখা যাচ্ছে যে না অ্যাজমা হয়। তো এই অ্যাজমাটাকে আমরা প্রতিকারের উপায় হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে আমরা যদি একদম মানে ভালো পরিবেশে থাকি, তেমন স্যাঁতস্যাঁতে পরিবেশে না থাকি বা ধুলাবালিযুক্ত পরিবেশে না থাকি, তাহলে দেখা যায় যে না অ্যাজমার সম্ভাবনা অনেকখানি কমে যায়। আর একটা কি অ্যালার্জি, কারো যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে ওই অ্যালার্জিযুক্ত খাবার আর খাওয়া যাবে না। ওই অ্যালার্জিযুক্ত খাবার খেলে দেখা যাবে যে পরবর্তীতে অ্যাজমা হচ্ছে। এরপরে ব্রঙ্কাইটিস। সেম এখানে আইটিস আছে। আইটিস মানে কি? প্রদাহ। ব্রঙ্কাইটিস কি? ব্রঙ্কাইটিস হচ্ছে কি শ্বাসনালীর প্রদাহ। শ্বাসনালী আমাদের যে শ্বাসনালীটা থাকে যে ফুসফুস পর্যন্ত যায়, এই শ্বাসনালীটা যদি কোনো জায়গায় প্রদাহ হয় ওইটাই হচ্ছে কি ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কাইটিস নামে পরিচিত। তো এই ব্রঙ্কাইটিসটার একটা ব্যাপার হচ্ছে কি এই যে 2 বছর একটানা 3 মাস যদি 2 বছর একটানা 3 মাস যদি কফ থাকে, মানে কি একটানা 3 মাস কফ থাকবে এবং এটা 2 বছর হবে, এইরকম যদি হয় তখন আমরা বুঝবো যে না আমাদের ব্রঙ্কাইটিস আছে। এইটারও সেম, এইটা এখানে হচ্ছে গিয়ে এইটাতে ক্রনিক ব্রঙ্কাইটিস বলা হয় এটাকে, এই ব্যাপারটা। এরপরে হচ্ছে গিয়ে এইটারও সেম জিনিস। এখানে হচ্ছে গিয়ে আমাদের স্যাঁতস্যাঁতে পরিবেশে বা ধুলাবালিযুক্ত পরিবেশে থাকা যাবে না, পরিষ্কার পরিবেশে থাকতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে, এই জিনিসগুলোই কমন প্রতিকার। এরপর হচ্ছে কি নিউমোনিয়া। নিউমোনিয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাটা দেখা যাবে যে সিকিউ বা এমসিকিউতে আসার মতো একটা সমস্যা। এই নিউমোনিয়া ব্যাপারটা কি? এই নিউমোনিয়া ব্যাপারটা হচ্ছে কি এই যে হাম অথবা ব্রঙ্কাইটিস, এই দুইটা রোগের পর যদি ঠান্ডা লাগে তখন হচ্ছে কি নিউমোনিয়া হয়। এই নিউমোনিয়াটার একটা কমন একটাই হচ্ছে কি নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয়। নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে দেখা যায় যে এই নিউমোনিয়াটা হচ্ছে। এই নিউমোনিয়ারও সেম প্রতিকার কি? এটা হচ্ছে কি আমাদের ধূমপান পরিত্যাগ করতে হবে, আমাদের ভালো পরিবেশে থাকতে হবে, এগুলোই। এরপরে আমাদের হচ্ছে কি যক্ষ্মা। এই যক্ষ্মাটা আমাদের দেশে খুবই কমন একটা, এই বিটিভির একটা অ্যাড ছিল যক্ষ্মা নিয়ে। তো এই যক্ষ্মাটার হচ্ছে গিয়ে অবশ্যই এটা বায়ুবাহিত রোগ এবং সংক্রামক রোগ, একজন থেকে আরেকজনে ছড়াইতে পারে। এই যক্ষ্মাটা একজন থেকে আরেকজনে ছড়াইতে পারে। এই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটার আক্রমণে মূলত যক্ষ্মা হয়। এবং এইটা যদি 3 সপ্তাহের বেশি কাশি থাকে, এই যে বিটিভির অ্যাডে কিন্তু এই জিনিসটাই বলা ছিল যে 3 সপ্তাহের বেশি যদি কারো কাশি থাকে তার যক্ষ্মা হওয়ার একটা সম্ভাবনা থাকে বা তার যক্ষ্মা হয়, এটাই।
আর আরেকটা জিনিস কি, শিশুদের ছোটোবেলায় বিসিজি টিকা দিতে হয়। শিশুদের ছোটোবেলায় যদি বিসিজি টিকা দেয় তাহলে হচ্ছে গিয়ে এই যক্ষ্মাটাই হবে। আর যক্ষ্মার এই সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে আমাদের হাসপাতালগুলোতে যখন যক্ষ্মার চিকিৎসা নিতে যায়, তাদের যে কফ থুতুগুলো থাকে, এই কফ থুতুগুলো আমাদের কি করতে হবে, অন্য অন্য মানুষ থেকে দূরে রাখতে হবে, বা এগুলো ডিরেক্ট মাটিতে পুঁতে ফেলতে হবে। না হলে এইগুলোর যদি সংস্পর্শে অন্য কোনো মানুষ আসে তাদের যক্ষ্মা হবেই, কারণ এটা এই যে সংক্রামক রোগ, এটা তো বললামই। এরপরে আসে ফুসফুসের ক্যান্সার। বাংলাদেশে পুরুষদের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণ হচ্ছে কি ফুসফুসের ক্যান্সার। এটারও সবচেয়ে মেইন কারণ হচ্ছে কি ধূমপান। এই ধূমপানের কারণে হচ্ছে গিয়ে ফুসফুসে ক্যান্সার হয় দেখা যায়, এবং এই ফুসফুসে ক্যান্সারটা মৃত্যুর কারণ হয় পুরুষদের। তো এখানে আরেকটা জিনিস বলা আছে যে এই যে যক্ষ্মা বা নিউমোনিয়া যখন হয় তখন ফুসফুসে একটা ক্ষত সৃষ্টি হয়, এই ক্ষতটাই পরে ক্যান্সারে রূপান্তরিত হয়, এবং পরে হচ্ছে গিয়ে সেটাকে আমরা ফুসফুসে ক্যান্সার বলি। এরপরে অস্টিওপোরোসিস, এখানে এই যে অস্টি দিয়ে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে গিয়ে অস্থি রিলেটেড একটা সমস্যা। এই সমস্যাতে অবশ্যই ক্যালসিয়ামের অভাবে হবে। আমাদের অস্থি গঠিতই ক্যালসিয়াম দিয়ে, ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে আমরা বুঝবো যে অস্থি রিলেটেড কোনো সমস্যা হবে। তো এটাই। আর এখানে এই যে এই জিনিসটা একটু ইউনিক, যে পিঠের পিছনে বা অস্থিতে ব্যথা হয়। অস্থিতে ব্যথা তো কমন জিনিসই, বাট পিঠের পিছনে ব্যথা হয়, এই জিনিসটা একটু ইউনিক। আর আরেকটা এই যে রোদে যাওয়া অথবা ভিটামিন ডি খাওয়া। আমি এই জিনিসটা শুরুতে বললাম যে এই যে আমরা যদি রোদে যাই, রোদে যে অতি বেগুনি রশ্মিটা থাকে, এই অতি বেগুনি রশ্মিটা আমাদের শরীরের ভিতরে কোলেস্টেরলকে ভেঙে বা কোলেস্টেরলটাকে ভিটামিন ডি এ রূপান্তর করে। তো হয় রোদে যেতে হবে, মানে আমাদের একটা নির্দিষ্ট সময়ে রোদে থাকতে হবে, বা নির্দিষ্ট সময় আমাদের রোদে থাকতে হবে। আরেকটা হচ্ছে কি, যদি আমাদের রোদে যাওয়ার সুযোগ না থাকে তখন হচ্ছে কি ভিটামিন ডি খেতে হবে। এটা খেলেই দেখা যাবে যে না, আমাদের শরীরে মোটামুটি ক্যালসিয়ামের অভাব থাকবে না, অস্টিওপোরোসিসেরও কোনো সম্ভাবনা থাকবে না। এর পরবর্তী রোগ হচ্ছে ডায়াবেটিস। এখানে ডায়াবেটিসটা মূলত হয় হচ্ছে গিয়ে কিসের অভাবে হয় ওইটা দেখি। ডায়াবেটিসটা হয় হচ্ছে গিয়ে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নামের একটা গ্রন্থি আছে। এই গ্রন্থিটার মধ্যে থাকে ইনসুলিন। এই ইনসুলিনটা কি, এই ইনসুলিনটা হচ্ছে গিয়ে আমাদের এই যে গ্লুকোজের বা আমাদের শর্করা জাতীয় পদার্থের পরিপাক নিয়ন্ত্রণ করে। তো এই ইনসুলিনটা কি হয়, ইনসুলিনটা যদি আমাদের উৎপাদন বন্ধ হয়ে যায় তখন হচ্ছে কি আমাদের ডায়াবেটিস বেড়ে যায় বা ডায়াবেটিস হয়। এই ইনসুলিনটা উৎপাদন বন্ধ হলে কি হয়, ইনসুলিনটা উৎপাদন বন্ধ হলে আমাদের শরীরে এই যে রক্তের ভিতরে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, তখন কি মূত্রের সাথে আমাদের শর্করা যাওয়া শুরু করে বা স্টার্চ যাওয়া শুরু করে, তখন দেখা যায় যে এই যে ডায়াবেটিস, তখন ওইটাকে আমরা ডায়াবেটিস বা বহুমূত্র বলি। তো এখানে ডায়াবেটিস আছে দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে টাইপ 1 আর একটা হচ্ছে গিয়ে টাইপ 2। টাইপ 1 কি, টাইপ 1 হচ্ছে গিয়ে এই টাইপের ভিতরে এই টাইপের যারা আছে তাদের হচ্ছে কি ইনসুলিন আর উৎপাদন হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাদের ইনসুলিন আর উৎপাদন হবে না, তাদেরকে হচ্ছে গিয়ে বাইরে থেকে ওষুধ নিয়ে আর কি ইনসুলিনের কাজ করতে হবে। আর টাইপ 2 কি, টাইপ 2 হচ্ছে গিয়ে তাদের কিছু মানে সামান্য পরিমাণ ইনসুলিন উৎপাদন হয় বা কিছু পরিমাণ ইনসুলিন উৎপাদন হয়। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে ওষুধ খেয়ে হচ্ছে কি এই ইনসুলিন উৎপাদনের মাত্রাটা বাড়ানোর বা ইনসুলিন উৎপাদনের স্বাভাবিক করার চেষ্টা করা হয়। আর এটা কি, এটা এই যে এটা মনে রাখবে, এটা হচ্ছে কি বংশগত। বংশে যদি কারো ডায়াবেটিস থেকে থাকে, বাবা দাদা বা কারো, তখন সন্তানের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এইটা ডায়াবেটিস একটা বংশগত রোগ। এখন এটা কি, ডায়াবেটিসের প্রতিকার হিসেবে একটা জিনিস সবাই বলে থাকে, এটা হচ্ছে কি 3টা ডি। এই 3টা ডি যদি সবাই মেনে চলতে পারে তাহলেই হয়। 3টা ডি কী কী, 3টা ডি হচ্ছে কি, একটা হচ্ছে কি ডিসিপ্লিন। আমরা যদি ডিসিপ্লিন ভাবে থাকতে পারি বা আমাদের জীবনযাপন যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। আমাদের সকালবেলা ওই যে হাঁটতে যায়, দেখা যায় যে ডায়াবেটিসের রোগীরা সকালবেলা হাঁটতে যায়, তারা একটা ডিসিপ্লিন ওয়েতে তাদের লাইফ লিড করে, নির্দিষ্ট সময়ে খায়, নির্দিষ্ট সময়ে ঘুমায়, নির্দিষ্ট সময়ে কাজ করে। এই জিনিসটা, এই ডিসিপ্লিনটা থাকতে হবে। তারপরে হচ্ছে গিয়ে ডায়েট কি, অতিরিক্ত খাওয়া যাবে না, আবার ঠিকমতো আবার কমও খাওয়া যাবে না। তাদের কিছুক্ষণ পরপরই দেখা যায় যে ডায়াবেটিস রোগীদের ক্ষুধা লাগে বা কিছুক্ষণ পরপরই খাওয়ার প্রয়োজনীয়তা হয়। তো এই জিনিসটা ফলো করতে হয়। আর লাস্ট হচ্ছে কি ড্রাগস। এই ড্রাগটাও, ঔষধও রেগুলার খেতে হবে। সব 2টা টাইপই কিন্তু ঔষধ খাওয়া বাধ্যতামূলক। তো এই যে এই 3টা ডি যদি ফলো করে তাহলে দেখা যায় যে না, আমাদের ডায়াবেটিস রোগীদের সমস্যাটা অনেকটা কমে আসে। এটাই। এরপর আসে হচ্ছে গিয়ে স্ট্রোক। তো স্ট্রোকটা কি, স্ট্রোক হচ্ছে কি মস্তিষ্কে রক্ত সরবরাহে যদি ব্যাঘাত ঘটে তখন আমরা এটাকে বলি স্ট্রোক। মস্তিষ্কে যদি রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটে তখন কি হয়, তখন হচ্ছে কি এই যে মস্তিষ্ক যে স্নায়ু উদ্দীপনা বডির অন্য কোথাও দিতে পারে না, বডির অন্য কোথাও যদি আমাদের স্নায়ু উদ্দীপনা না দিতে পারে তখন কি আমরা তখন অবশ্যই তাহলে আমাদের বডির অন্য কোনো পার্ট কাজ করবে না, কাজ না করলেও এটাকে আমরা মূলত বলি স্ট্রোক। একটা ভুল ধারণা আছে, অনেকে মনে করে স্ট্রোকটা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের কোনো সমস্যা। হৃৎপিণ্ডের সমস্যা নেই, এটা হচ্ছে গিয়ে মস্তিষ্কের সমস্যা।
মস্তিষ্কে যদি রক্ত সরবরাহে ব্যাঘাত করে তখন হয়। অ্যান্ড এটা হওয়ার সবচেয়ে বড় কারণ কি, ওই যে সেম আমাদের যদি কোনো রক্তনালীতে যদি চর্বি জমে বা ইসে যদি রক্ত সরবরাহ করতে ঠিকমতো না পারে হৃৎপিণ্ড, তখন হচ্ছে কি স্ট্রোক হতে পারে, এটাই। আর এখানে মস্তিষ্কের এই দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি হৃৎপিণ্ড ঠিকমতো রক্ত সরবরাহ করতে না পারলে, আর একটা হচ্ছে কি মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়। এই দুইটা কারণে দেখা যায় যে স্ট্রোক হয়, রক্তক্ষরণটাই সবচেয়ে বেশি হয়, এটাই। আর এখানে যে একটা কমন সমস্যা, এই যে ঘাড় শক্ত হয় অথবা মাংসপেশি শিথিল হয়, কমন না তো, এটা মানে একটু আনকমন সমস্যা, এই জিনিসটা হচ্ছে গিয়ে সচরাচর আমরা জানি না। তো এই জিনিসটা এই জন্য আমি এখানে দিছি যে এই যে ঘাড় শক্ত হয় বা মাংসপেশি শিথিল হয়, এটা ইসের ক্ষেত্রে। এরপরে আসি প্যারালাইসিস। প্যারালাইসিস কি? প্যারালাইসিস হচ্ছে গিয়ে কোনো ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি কি? যেই সব পেশি আমরা মানে নিজেদের ইচ্ছা মতো নাড়াতে পারি, এই ঐচ্ছিক পেশি যদি নাড়ানোর ক্ষমতা হারায় ফেলে বা নাড়ানোর অক্ষমতা অর্জন করে, তখন সেটাকে আমরা প্যারালাইসিস বলি। কেমন? যেমন দেখা যাচ্ছে আমার এই হাতটা আমি নাড়াতে পারছি না, এই হাতটা যেমন আছে এরকমই আছে, ওইটাকে আমরা বলবো প্যারালাইসিস। বা অনেকের ক্ষেত্রে দেখা যায় পুরো একটা দিকে এরকম হয়। স্ট্রোকের কারণে এই জিনিসটা বেশি হয়। স্ট্রোকের কারণে কি হয়? মস্তিষ্কের একটা পার্টে সমস্যা হয়। এই মস্তিষ্কের একটা পার্টের সমস্যার কারণে কি হয়? দেখা যায় যে ডান দিক পুরো এক কারো অবশ হয়ে গেছে, ডান দিক কোনো কাজই করতে পারে না, ওইটাকে আমরা মূলত বলি প্যারালাইসিস। এরপরে আসি এইডস। এইডস কি? এইডসের পুনরূপটা আগে আমরা দেখি, অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, এটাকে হচ্ছে কি এইডস বলে। আর এইডস হয় কিসের কারণে? এইডস হয় হচ্ছে কি এইচআইভি ভাইরাসের কারণে। এইচআইভি ভাইরাস এইচআইভির কারণে। এইচআইভি কি? হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসটার কারণে আমাদের হচ্ছে গিয়ে এইডস হয় দেখা যায়। এই এইডস হইলে হচ্ছে গিয়ে মৃত্যু অনিবার্য। কারণ কি? এই এইডসের টিকা বা এইডসের কোনো প্রতিকারের কোনো কিছু এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। তো এইডস হইলে মৃত্যু হবেই। আর এছাড়া এখানে যে এই কমন একটা জিনিস, ঘাড় বা বগলে ব্যথা হয়। আর আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মুখ বা চোখ ফুলে যায়। এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে কমন আমাদের এইডস রোগীদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা যায় যে লক্ষণ। আর এই এইডস রোগটা আমরা এটাও কমন জিনিস আমরা জানি যে 1981 সালে প্রথম এই পরে ধরা পড়ে। তো এই জিনিসটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসতে পারে। এরপর আসে হচ্ছে গিয়ে কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস কি? আমাদের চোখে পিগমেন্ট থাকে, এই পিগমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে কালার দেখতে পারি। তো এই যে পিগমেন্ট কোনো একটা যদি নষ্ট হয় বা পিগমেন্ট যদি কোনোটা না থাকে, ওই পিগমেন্ট না থাকলে তখন আমরা এটাকে বলি কালার ব্লাইন্ডনেস। সবচেয়ে কমন আর সবচেয়ে কি? লাল সবুজ বর্ণান্ধতা। লাল সবুজ বর্ণান্ধতা সবচেয়ে কমন। প্রতি 10 জনের একজন পুরুষের হচ্ছে গিয়ে কালার ব্লাইন্ডনেস থাকে। অ্যান্ড এই লাল সবুজ বর্ণান্ধতা সার্বজনীন। নর্মালি কারো যদি কালার ব্লাইন্ডনেস হয়, সে হচ্ছে গিয়ে লাল আর সবুজ রঙটা ধরতে পারে না, এই জিনিসটা কমন। এছাড়াও যদি এরপরও যদি হয় নীল কালার বা হলুদ কালার, এই কালারগুলো পরে দেখতে পারে না, যদি এর বাইরেও যদি কোনো পিগমেন্ট সমস্যা হয়। আর এটাও বংশগতীয়, অবশ্যই এটা বংশগতীয়। বংশে কারো যদি থেকে থাকে, পরে হয় বাহক হবে, না হয় সে আক্রান্ত হবে, এই দুইটার একটা হবেই। এরপর হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া। এটা বংশগতীয় একটা রোগ। এই রোগে কি হয়? এই রোগে হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকার অভাবে হয়। এই লোহিত রক্তকণিকার অভাব হয়। এই রোগটা কি? এই রোগটা হচ্ছে গিয়ে বাবা অথবা মা দুইজনের যদি এই সেম রোগটা থাকে, তখন দেখা যায় যে শিশুর দেহ এইটা মানে হয় শিশু বহন করবে, আর না হয় হচ্ছে গিয়ে শিশু আক্রান্ত হবে। তো এইটাই। আর মানে প্রতি বছর 7,000 শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে, এবং থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করার পর দেখা যায় যে হয় একদম জন্মগ্রহণের আগে মারা যায়, আর একটা দেখা যায় যে জন্মগ্রহণের পর 1 বছরের ভিতরে মানে তীব্র লেভেলের একটা রক্তশূন্যতা দেখা যায় তার। এই জিনিসটা শিশুদের ক্ষেত্রে খুবই বেশি হয়, অ্যান্ড এটা খুবই কমন। আর এখানে 2 ধরনের থ্যালাসেমিয়া আছে, একটা হচ্ছে গিয়ে আলফা থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে গিয়ে বিটা থ্যালাসেমিয়া। প্রথমত আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, এই দুটো জিনিস আমি ব্যাখ্যা করি। লোহিত রক্তকণিকাতে 2 ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে গিয়ে আলফা প্রোটিন, আর একটা হচ্ছে গিয়ে বিটা। এই আলফাটা যদি না থাকে তখন হচ্ছে কি আলফা থ্যালাসেমিয়া হয়, আর বিটাটা যদি না থাকে তখন হচ্ছে কি বিটা থ্যালাসেমিয়া হয়। এখন এই বিটা থ্যালাসেমিয়াটাকে আরেকটা জিনিস আমরা জানি, এটাকে বলা হয় হচ্ছে কি কুলির থ্যালাসেমিয়া বা কুলির। এই জিনিসটা একটু মনে রাখবো, তাহলেই হবে। এটাই তো এইটা হচ্ছে গিয়ে এই যে থ্যালাসেমিয়া, এটাই। তো আজকে হচ্ছে কি এই পর্যন্তই। এই জীববিজ্ঞান বইয়ের আমি চেষ্টা করেছি সবগুলো মানে ইম্পর্টেন্ট যতগুলো রোগ ছিল সবগুলোকে কভার করার। তো মোটামুটি আজকের এই ক্লাসটা যদি করো, তোমরা রোগগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবা। অ্যান্ড এই শর্ট ক্লাসে করে তোমরা হচ্ছে কি রোগগুলো মোটামুটি রিভিশন দেওয়া হয়ে যাবে। এরপরে কি করতে হবে? এরপর হচ্ছে কি অবশ্যই আমাদের বইটা একটু দেখা লাগবে। বইয়ে এই যে দেখো, বইয়ে যে লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো আমাদের ভালো মতো পড়তে হবে, প্রতিকারগুলো পড়তে হবে, প্রতিরোধ পড়তে হবে। এগুলো জাস্ট একবার রিডিং দিলেই মোটামুটি সবই লেখা যাবে। যেমন এই যে এইখানে যে আমি এখানে বের করে রাখছি আয়াজমা, হাঁপানি, এই রিলেটেড যে এইগুলো আছে, এখানে প্রত্যেকটা দেখা যাবে লক্ষণ কাছাকাছি। লক্ষণ
প্রতিকার কাছাকাছি প্রতিকার, এখানে ধূমপান মদ্যপানের ব্যাপার আছে, এখানেও দেখা যাবে যে প্রতিকারে ধূমপান বা কিছু একটা ধূমপানের ব্যাপার আছে, এই যে ধূমপান পরিহার করা, এখানেও প্রতিরোধে দেখা যাবে যে এই যে ধূমপান পরিহার করা, এই জিনিসগুলো এগুলো কিন্তু মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেখবা যে কমনই। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে লিখতেই পারবা তোমরা, একবার যদি রিডিং দাও মোটামুটি লিখতে পারবা। আমি খালি ইম্পর্টেন্ট যে টপিক, ইম্পর্টেন্ট যে এই জিনিসগুলো, যেমন এই যে এখানে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইম্পর্টেন্ট ছিল, এই জিনিসটা আমি তুলছি। তো মোটামুটি এইটা করলে তোমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখতে পারবে, তারপরে জাস্ট রিডিং পড়বা। আর তাছাড়া আমাদের টেলিগ্রামের যে দাগানো বইয়ের, এই দাগানো বইগুলো পড়লে তো অবশ্যই তোমাদের এমসিকিউ সিকিউ মোটামুটি কভার হবেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।